নমস্কার বন্ধুরা। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আইভিএফ। এইবার আইভিএফ চিকিৎসা ব্যাপারে যারা জানতে চাইছো তারা তো অলরেডি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করছো। তো ডাক্তার তো যা বলার বলবেই। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ডাক্তার যেগুলো বলবে না সেগুলো নিয়ে। দেখো, একটা ট্রিটমেন্টে গেলে ডাক্তার অনেক সময় অনেক কথা রোগীকে সরাসরি বলে না, এবার প্রসেসের মধ্যে দিয়ে যেতে যেতে জানতে পারা যায়। তো আমি এই জন্যই এই ভিডিওটা করলাম যে যারা যারা এরকম আইভিএফ ট্রিটমেন্টের মধ্যে যেতে চাও, তারা আগে থেকেই যদি পুরো বিষয়টা জানো, তাহলে তোমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে যে আইভিএফ এ যাবে কিনা, বা উম, অন্য কোনো রাস্তায় যাবে কিনা, তার খরচ কত, কি ধরনের রেস্ট, বা আহ, এই সমস্ত যে আলোচনা, শারীরিক কন্ডিশন কেমন থাকে, এই আলোচনাগুলো আগে থেকে শুনে রাখা দরকার। তাহলে তোমাদের সুবিধাই হবে আশা করি। এইবার বলি, আইভিএফ প্রথম যে আইভিএফ তখনই করা উচিত যখন আর কোনো রাস্তা খোলা নেই। লাস্ট রাস্তা হচ্ছে আইভিএফ। প্রথমে যারা নিঃসন্তানজনিত কারণে ভুগছো, অসুস্থতা থাকতে পারে বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকতে পারে, থাকতেই পারে, এটাতে লজ্জার কোনো ব্যাপার নয়, এটা সায়েন্স। ঠিক আছে, হতেই পারে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করতে লজ্জা পাই, এটাই আসলে সব থেকে বড় সমাজের বাধা বলতে পারো। একটা হাত ভাঙে, পা ভাঙে, সেরকম অন্যান্য সমস্যাও হতে পারে। সেটা নিয়ে লজ্জার কিছু নেই বা ভয়ের কিছু নেই, খোলাখুলি আলোচনা করলে সবার পক্ষেই ভালো হয়। এবার বলি যে আইভিএফ এ তখনই যাবে। আইভিএফ এর আগে অনেক ট্রিটমেন্ট আছে, ওষুধের মাধ্যমে চেষ্টা করা যেতে পারে। আইওয়াই আছে, আমার চ্যানেলে আইওয়াই সংক্রান্ত তথ্য, তার কি চিকিৎসা, কত খরচ, এই সংক্রান্ত একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারো। এগুলো করে একদম যদি কোনো আর রাস্তা খোলা না থাকে, তখন আইভিএফ এ আমরা যাওয়ার চিন্তা ভাবনা করতে পারি। এইবার আইভিএফ এ চিকিৎসাটা কেমন হয়? আইভিএফ এ আমি আগে প্রথমে ছোট করে জিসটা বলে নিই, তারপরে ইলাবোরেট করে বলছি। আইভিএফ এ প্রথমে হয় কি, আইভিএফ এ যে স্ত্রীলোক, মানে ফিমেল পার্সন থাকেন, তার এবং যে মেল পার্সন থাকেন, দুজনেরই, পুরুষ এবং মহিলা দুজনেরই শারীরিক অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়। অনেক পরীক্ষা নিরীক্ষা, মানে বলতে পারো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করতে হয়। তার অনেক কস্টিং আছে, বলছি সেগুলো ধীরে ধীরে। এইবার তারপরে আসি, এই পরীক্ষা নিরীক্ষাগুলো হলো একদম প্রথমে ডাক্তার না প্রথমে শুধু প্যাকেজটা বলে যে আমার 1,80,000 টাকার প্যাকেজ আছে। সাপোজ 2 লাখ টাকারও হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। 1,80,000 টাকার প্যাকেজ আছে। এবার একটা মানুষ কি ভাববে, 1,80,000 টাকার প্যাকেজ আছে, আমি 2 লাখ, 2,20,000 নিয়ে আমি নামবো। এটা ভাবলে আমার হাতে কিছু 20,000, 30,000 টাকা থাকলো, এক্সেস কিছু লাগলে লাগলো। কিন্তু এই 1,80,000 টাকা প্যাকেজের বাইরেও অনেক খরচা থাকে, সেটাই জানা আসল। এইবার শোনো, চিকিৎসা ব্যবস্থাটা সম্বন্ধে বলি। তো ডাক্তার না হুট করে তোমাকে আইভিএফ এর জন্য অ্যাপ্রোচ করে দিল, এবং তুমি অনেক সময় অনেক হয়, অনেক গ্রাম থেকে আসেন, বা অনেকে ইন্টারনেটে হয়তো অতটা দেখেন না, বা যাই হোক অতটা বুঝতে পারেন না। তো ডাক্তার হট করে অ্যাপ্রোচ করে দিল, পুরো ব্যাপারটা বললো না, তারা চিকিৎসায় নেমে গেল, এবং নাবার পরে আমি অনেককে বিপদে পড়তে দেখেছি। শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে বিপদে পড়তে দেখেছি। তাই আজকের এই ভিডিওটা করা। প্রথমে কি হয় চিকিৎসাটা বলি। ধরো মেয়েদের যে পিরিয়ডস হয়, পিরিয়ডস এর 3 দিনের মাথায়, ধরো 1 তারিখে পিরিয়ডস হয়েছে, কোনো মান্থে 1 তারিখে পিরিয়ডস হয়েছে, 3 দিনের মাথায় 3 নম্বর দিনে তোমাকে ডাক্তারখানায় যেতে হবে। এবং ডাক্তারখানায় গিয়ে আমি বেশ কিছু ডেটা কালেকশন করেছি, দেখে বলবো, যাতে কোনো রকম তথ্য ভুল না হয় বা মিসগাইড না হও। তো দেখে বলবো। ধরো 3 তারিখে গেছো, তো 3 তারিখে তোমার মানে 3 নম্বর দিন, মানে ধরো আমার 1 তারিখে পিরিয়ডস হয়েছে, কোনো মাসের 1 তারিখে পিরিয়ডস হয়েছে, তো তোমাকে 3 নম্বর দিনে যেতে বলবে।
তো 3 নম্বর দিনে গেলে প্রথমেই একটা ফলিকুলোমেট্রিক টেস্ট হবে। এবার ফলিকুলোমেট্রিক টেস্টটা কি? ফলিকুলোমেট্রিক টেস্টটা কিছুই না, নর্মাল শুতে বলে, এরকম একটা কম্পিউটারের মতো স্ক্রিন আছে, একটা এরকম ছোট দণ্ড মতন থাকে, সেটা ভার্জাইনাতে, মেয়েদের যে ভার্জাইনার মধ্যে প্রবেশ করিয়ে কম্পিউটার স্ক্রিনে দেখা হয় যে ডিম্বাণু আছে কতটা, মানে কি পরিমাণ ডিম্বাণু আছে 3 নম্বর দিনে, বা কতটা পাস আউট হয়েছে এবং নতুন করে শুরু হবে, সেই প্রথম দিনে ওইটাই দেখা হয় ফলিকুলোমেট্রিক টেস্ট করে। ঠিক আছে? তো ওটায় কোনো ব্যথা লাগে না, ব্যথা লাগার কোনো বিষয় নেই, ভয়েরও কোনো বিষয় নেই যে ওরকম একটা নরম জায়গা থেকে ওরকম একটা জিনিস ঢোকাবে, কোনো ব্যথার কোনো ব্যাপারই নেই, ব্যথা লাগে না, নর্মাল। ঠিক আছে? ওই ফলিকুলোমেট্রিক টেস্টটা হয় 3 নম্বর দিনেই। আর 3 নম্বর দিনে একটা ইনজেকশন দেওয়া হয়, অ্যান্টা ইনজেকশন সেটাকে বলে, অ্যান্টা। অ্যান্টা ইনজেকশনটা কি? অ্যান্টা ইনজেকশনটা সম্বন্ধে যতটুকু আমি জেনেছি সেটা হলো একটা ইনজেকশন, সেই ইনজেকশনটা তোমার শরীরে যে ডিম উৎপন্ন হবে সেই ডিমটা যাতে কোনোভাবে ফেটে না যায়, কারণ ওই ডিমটা তোমার শরীর থেকে কালেক্ট করা হবে, ডিমটা তোমার শরীর থেকে কালেক্ট করা হবে, এবং যিনি পুরুষ সঙ্গী আছেন তার থেকে শুক্রাণু কালেক্ট করা হবে, দুটো ওখানে ওনাদের যে ল্যাব আছে ওখানে মিলিত হবে, যেটা মেয়েদের শারীরিকভাবে শরীরের ভিতরে হয় সেটা ল্যাবে হবে, মানে তোমার থেকে ডিম্বাণু কালেক্ট হলো, পুরুষ সঙ্গীর থেকে শুক্রাণু কালেক্ট হলো, এইবার ওটা ল্যাবে পরিপূর্ণ, মানে একটা শুক্রাণু এবং ডিম্বাণুটাকে মিলিত করা হয়। এইবার সেই এমব্রায়ো, ওটাকে এমব্রায়ো বলে, ওই এমব্রায়োটা তোমার শরীরে পুট করে দেওয়া হবে, মানে মহিলার শরীরে পুট করে দেওয়া হবে, মানে যে এমব্রায়োটা শরীরের ভেতরেই তৈরি হয় শারীরিক মিলনের মাধ্যমে ডিম্বাণু আর শুক্রাণু মিলে, সেইটা বাইরে থেকে হচ্ছে আর কি, মানে আমার থেকে ডিম্বাণু নিল, পুরুষ সঙ্গীর থেকে শুক্রাণু নিল, নিয়ে ওটাকে ল্যাবে মিলিত করা হলো, মিলিত করে একটা এমব্রায়ো তৈরি করা হলো, এবার এমব্রায়োটা তোমার শরীরে পুট করে দেওয়া হলো। এইবার তাহলে তোমার থেকে ডিম্বাণু কালেকশন করতে হবে। এবার ডিম্বাণু কালেকশনের জন্য যথেষ্ট পরিমাণে ডিম্বাণু থাকা, এবং ডিম্বাণু যাতে ফেটে না যায়, ডিম্বাণুর কোয়ালিটি এবং সাইজ যেন ভালো থাকে, তাহলে ওনাদের ডিম্বাণুটা কালেক্ট করতে এবং এমব্রায়ো তৈরি করতে সুবিধা হয়। সেই জন্য ওই অ্যান্টা ইনজেকশনটা দেওয়া হয়, যে ডিম্বাণুটা যেটা তৈরি হবে সেই ডিম্বাণু যাতে কোনোভাবে ফেটে না যায়। ঠিক আছে? এইবার 3 নম্বর দিনে তাহলে তোমাকে কি হলো, ফলিকুলোমেট্রিক টেস্ট হলো আর অ্যান্টা ইনজেকশনটা দেওয়া হলো। এবার ডে 4 আবার একটা অ্যান্টা ইনজেকশন তোমাকে দিতে হবে, আবার মানে ডে 3 একটা ইনজেকশন দিলে, আবার ডে 4 একটা অ্যান্টা ইনজেকশন তোমাকে আবার দিলে, দুটো অ্যান্টা ইনজেকশন। ঠিক আছে? এবার 5 নম্বর দিক থেকে অন্য ইয়ে চলে, মানে কিছু ওষুধ খুব একটা কিন্তু ওই সময় চলে না। ঠিক আছে? এবার কিছু অল্প ওষুধ থাকে, ও ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে দেন, ওষুধটা ডাক্তারবাবুরা যার যেরকম ভাবে লেখে সেই ওষুধ চলে, সেই ওষুধগুলোই চলে। এবার মানে 5, 6, 7, 8, 9, এই 4 দিন ওই ওষুধগুলো তোমার চলবে। ঠিক আছে? এইবার 9 নম্বর দিন যেটা, মানে ডে 9 হলো তোমার, মানে ডে 3 ফলিকুলোমেট্রিক হয়েছে, ডে 9 তুমি আবার একবার যাবে। এবার কি দেখবে, ওই যে তোমার পিরিয়ডস হয়ে গেছে, 1 তারিখে শুরু হয়েছিল, ডে 3 তোমাকে অ্যান্টা ইনজেকশন দিয়েছে, ডে 4 তোমাকে অ্যান্টা ইনজেকশন দিয়েছে, তারপর তুমি ওষুধ খাচ্ছ। এবার তোমার শরীরে তো পিরিয়ডস হয়ে যাওয়ার পর আবার নতুন করে ডিম্বাণু রেডি হবে, যাতে পরের মাসে পিরিয়ডস হতে পারে। সেই যে ডিম্বাণুটা তৈরি হচ্ছে, সেই ডিম্বাণুটা ঠিক মতন তৈরি হচ্ছে কিনা এবং ডিম্বাণুটা বাড়ছে কিনা, সেটার জন্য ডে 9 তোমাকে আবার ফলিকুলোমেট্রিক টেস্ট করতে হবে। ঠিক আছে? এবার যদি দেখে যে হ্যাঁ, এবার তোমার কিছু ডিম্বাণু তৈরি হচ্ছে শরীরে, এবার রাইটে কতটা আছে, লেফট ওভারিতে কতটা আছে, ওরা ওটা ফলিকুলোমেট্রিক টেস্টের মাধ্যমে দেখে, এবং ডিম্বাণুর সাইজ কতটা আছে সেটা দেখে, কারণ ডিম্বাণুর সাইজ আবার খুব বেড়ে গেলে তোমার প্রসেসটা তাড়াতাড়ি করে নিতে হবে, নাহলে ডিম্বাণু কিন্তু ফেটে যাবে বা
তোমার পিরিয়ডস হয়ে যাবে বা এরকম কিছু হবে। তো ওই জন্য ফলিকুলোমেট্রিক টেস্টটা বারবার বারবার করতে হয়, যাতে ডিমের কন্ডিশনটা দেখার জন্য। এবার ডে 9-এ আবার ফলিকুলোমেট্রিক টেস্টটা হলো। এবার ডে 10 থেকে যদি সবকিছু ঠিক থাকে, ডে 10 থেকে ইনজেকশন স্টার্ট হয়। ডে 10-এ ইনজেকশন, ওষুধ যেমন চলছে কন্টিনিউ চলছে। ডে 10-এ ডে 10, ডে 11, ডে 12, 3 দিন ইনজেকশন চললো, ওষুধও চললো। আবার ডে 12-এ ফলিকুলোমেট্রিক টেস্ট। বুঝতে পেরেছো? ফলিকুলোমেট্রিক টেস্ট করে আবার তোমার সাইজ দেখা হলো। ডে 13-এ আবার ইনজেকশন প্রসেস, আবার মানে ওই সময়টা না ঘন ঘন আসতে হয়, ঘন ঘন আসতে হয়, কারণ প্রথম দিক থেকে ডিম্বাণুটা ছোট থেকে আস্তে 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 বড় হচ্ছে। ঠিক আছে? এবার বড় হয়ে যাওয়ার পরে মানে যখন ওরা বুঝতে পারবে, মানে ডে 9 থেকেই ওরা বুঝতে পারবে যে ঠিক কতটা বড় হয়েছে, আর 2 দিন দেখবো না 4 দিন দেখবো, ওই সময় ঘন ঘন তোমাকে ডাকবে ফলিকুলোমেট্রিক টেস্ট করার জন্য, যে ডিম্বাণুর সাইজ কি আছে, ডিম্বাণুর সাইজ কি আছে। তো ডে 12-এ আবার ফলিকুলোমেট্রিক টেস্ট হয়েছে, ইনজেকশনও চলেছে। ডে 13-এ ইনজেকশন চলেছে, ওষুধও চলেছে। ডে 14-এ আবার ফলিকুলোমেট্রিক টেস্ট হচ্ছে, ওষুধ ইনজেকশন কিন্তু যেমন চলছে চলছে, ইনজেকশন কিন্তু চলেই যাচ্ছে। ফলিকুলোমেট্রিক টেস্ট হয়েছে। ডে 15-এ আবার ওষুধ ইনজেকশন নর্মাল। ডে 16-এ ফলিকুলোমেট্রিক টেস্ট হয়েছে। এবার ডে 17-এ গিয়ে ওরা ধরো বুঝলো যে ফলিকুলোমেট্রিক টেস্ট করে যে এবার তোমার ডিম্বাণু সাইজ ঠিক মতো এসে গেছে, ওরা কালেক্ট করতে পারবে। সেদিন তোমায় একটা অ্যান্টা ইনজেকশন দিয়ে দেবে, যে ডিম্বাণুটা যাতে ফেটে না যায়। তোমাদের বুঝতে সুবিধা যদি মানে অসুবিধা হয়, আমি ভেঙে ভেঙে বারবার বলছি, তো বুঝতে অসুবিধা হয়, তাও আমি একবার বলে দিচ্ছি। ডে 3-তে মানে পিরিয়ডস এর ডে 3-তে একটা অ্যান্টা, ডে 4-এ একটা অ্যান্টা ইনজেকশন, দুটোই হয়েছিল। আর পরপর ডে 17 পর্যন্ত, ডে 16 পর্যন্ত তোমার ওষুধ কন্টিনিউ চলেছে। আর ইনজেকশন ডে 10 থেকে নিয়ে আপ টু ডে 16 পর্যন্ত রেগুলার ইনজেকশন চলেছে। এর মধ্যে তোমার 4 বার ফলিকুলোমেট্রিক টেস্ট হয়েছে। ঠিক আছে? এই 16 দিনের মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। ঠিক আছে? পুরো 16 দিনের কথা বললাম। এবার 17-এ তোমার অ্যান্টা ইনজেকশন ওরা হয়তো বুঝে গেছে যে ডে 16-এ তোমার করে যে তোমার ডিম্বাণু সাইজে চলে এসছে, তখন তোমার ডে 17-এ একটা অ্যান্টা দিয়েছে যাতে ডিমটা ফেটে না যায়। এইবার ডে 17-এই তোমাকে না একটা ইনজেকশন দিতে বলবে। জেনারেলি এটা তোমাকে বলে মিড নাইটে দিতে। ওরা হিসেব করে বলে যে ওই সময় কোন সময় ওরা ডিমটা কালেক্ট করবে, সেই অনুযায়ী ওরা তোমাকে একটা টাইম দিয়ে দেবে যে এই টাইমে তোমার ইনজেকশনটা নিতে হবে। ইনজেকশন ওটা মোটামুটি রাতের দিকেই হয়, জেনারেলি 2টো ইনজেকশন তোমায় নিতে হবে। এইবার ডে 17-এ এই ঘটনাটা ঘটলো। ডে 17-এ একটা অ্যান্টা নিয়েছো, মিড নাইটে তোমাকে 2টো ইনজেকশন নিতে হয়েছে, আর একটা E2 বলে ব্লাড টেস্ট আছে, সেটা তোমাকে করতে হবে। ঠিক আছে? এইবার ওই দিনেই মানে এটা ওরা যদি বুঝে যায় যে ডে 16-এ তোমার ডিম রেডি মানে কালেকশনের জন্য, তখনই এটা ডে 17-এ হবে। এবার কারুর ওটা 16-এ না হয় 18-এও হতে পারে। ঠিক আছে? এবার তোমার ডিম যেই মুহূর্তে রেডি, সেই মুহূর্তে তোমাকে অ্যান্টা ইনজেকশন আরেকটা দিয়ে দেবে। আর ওই মিডনাইটে ইনজেকশন, মিডনাইট আমি বলছি একটু আগে পিছের টাইমও হতে পারে, ওরা যেই টাইমে ডিম্বাণু কালেকশন করবে সেই অনুযায়ী ওরা টাইমটা তোমাকে দিয়ে দেয়। ওই টাইমে তোমার 2টো ইনজেকশন নিতে হবে মিডনাইটে। এইবার আর একটা E2 বলে ব্লাড টেস্ট হবে। এবার ডে 19-এ তোমার পিক আপ মানে হচ্ছে তোমার থেকে ডিম্বাণুটা কালেকশন হবে। ঠিক আছে? এবার ডিম্বাণুটা যে কালেকশন হলো, এবার মেডিকেল কারণ তো তোমাকে প্রসেসটা তো বললামই, মেডিকেল প্রসেস কি, কতগুলো ইনজেকশন তাহলে তুমি এই 17 দিনের মধ্যে নিয়ে নিয়েছো, চিন্তা করো। রেগুলার ইনজেকশন রেগুলার চলছে, ওষুধ চলছে, আর ফলিকুলোমেট্রিক টেস্ট চলছে। এগুলো তোমার এই 17 দিনের মধ্যেই হচ্ছে, 17 দিনের মধ্যেই হয়ে গেল। এবার তোমার চলে এলো পিক আপের ডেট। এবার যেদিন পিক আপ হয় সেদিন তোমাকে ধরো সকাল সকাল চলে যেতে হবে। গিয়ে সকাল সকাল গেলে, গিয়ে এবার ওরা পিক আপের ডেট দিয়ে দেয়, মানে সেদিন যেদিন গেলে সকালবেলা মোটামুটি এমটি স্টমাকেই যেতে বলে।
একটু কিছু হালকা বিস্কুট টিস্কুট খেলে তো আলাদা কথা, এছাড়া আর কিছু খাবার থাকে না, মানে বলে না। এইবার যে টাইমে দেয় সেই টাইমে কি হয়, দাঁড়াও একটা নোটিফিকেশন আসছে, ভিডিওটা ইন্টারাপ্ট হয়ে যাবে, এক মিনিট, সরি। তো ওই সময় কি হয়, ভর্তি তো করে নিয়েছে, এবার তোমাকে ভর্তি করে একদম হসপিটালের মতন আপ্রাণ টাপ্রাণ পরিয়ে শুয়ে দিয়েছে। তোমাকে একটা ইনজেকশন দেবে। এবার ইনজেকশনটা দেওয়ার পরে না, ইনজেকশনটা দেওয়ার পরে একটু পর থেকেই মানে যদি পুরুষ সঙ্গীর শুক্রাণুটাও সেই দিনকে কালেক্ট করে নেবে, ঠিক আছে। এইবার যদি পুরুষ সঙ্গীর কোনো রকম প্রবলেম থাকে যে শুক্রাণু দিতে পারছে না ইন কেস, তখন ওরা ডোনার স্পার্ম নেয়, মানে অন্য বাইরের থেকে ডোনার স্পার্ম মানে নেয়, অথবা তোমার যে সঙ্গী আছে পুরুষ সঙ্গী তারই স্পার্ম ওরা কালেক্ট করে। এবার যদি পুরুষেরও কোনো প্রবলেম থাকে তারও ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে চলছে। এবং পুরুষদেরও একটা টেসা বলে ব্যাপার, টেসা বলে একটা চিকিৎসা হয়। টেসাটা হচ্ছে কি বলতো, কিছুই না, যে কি বলবো, পুরুষদের যেখানে পুরুষদের অ্যাকচুয়ালি কি মানে কি বাংলাটা বলবো আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক, তো ওখান একটা ছোট্ট অপারেশন হয়, লিঙ্গের নিচে থাকে, ওখান থেকে একটা ছোট অপারেশন হয়। সেই অপারেশন করে ওখান থেকে ওরা শুক্রাণু কালেক্ট করে। ওটা অনেক ডিফিকাল্ট প্রসেস, যারা নর্মালি দিতে পারবে স্পাম তাদের ক্ষেত্রে আমি বলছি না, তারা তো স্পাম নর্মালি দিতেই পারবে। যাদের স্পামেও দিতে প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ওই টেসা ব্যাপারটা হয়, ঠিক আছে। তো একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে ওরা শরীরের ভেতর থেকে শুক্রাণুটা বার করে নেয় ছেলেদের, ঠিক আছে। অথবা কেউ কেউ এত প্রসেসে না গিয়ে ডোনার স্পামে চলে যায়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার মেয়েটি যে আছে, এবার যদি পুরুষের নর্মাল দিতে পারলো তো ভালো, নালে পুরুষেরও কিন্তু একটা ছোট অপারেশন করে টেসা করে ওখান থেকে শুক্রাণু নেওয়া হলো, তো পুরুষ সঙ্গীটিও তোমার সঙ্গে সঙ্গে হসপিটালাইজড হয়েছেন এবং তারও ছোট একটা অপারেশন হয়েছে। এবার ওই পার্টটা অন্য একটা ভিডিওতে বলবো। এই ভিডিওতে বলি, এইবার ধরো তুমি ভর্তি হয়েছো, তোমার শুক্রাণুর পার্টটা কমপ্লিট, তোমার হাজবেন্ড দিয়েছে, তুমি ডোনার স্পার্ম নিয়েছো, যেভাবেই হোক হয়েছে। এইবার তুমি ভর্তি হয়েছো, তোমাকে স্যালাইন ফ্যালাইন দিয়ে একদম পুরো রেডি করছে, স্যালাইন দেওয়া হচ্ছে যেহেতু তুমি না খেয়েই আছো। এইবার দুটো ইনজেকশন দেয়, আর ওই ইনজেকশনটা দেওয়ার একটু পর থেকেই প্রচন্ড পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। পেটের যন্ত্রণা মানে মারাত্মক লেভেলের। এবার যখনই ওই ব্যথাটা ওঠে তখন তুমি মানে রেডি। এবার তখন তোমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। ওটিতে নিয়ে যাওয়ার পর তোমাকে পুরোপুরি সেন্সলেস করা হয়, অজ্ঞান করা হয়, ঠিক আছে। অজ্ঞান করে এবার তখন তো তুমি কিছু জানো না, অজ্ঞান হয়ে গেল। এবার তোমার একটা যন্ত্র আছে, ওইটার মাধ্যমে তোমার শরীর থেকে ডিম্বাণুটা কালেকশন হয়। কালেকশন হয়ে যাওয়ার পরে তোমাকে আবার আস্তে আস্তে বেডে দেওয়া হবে, তোমার আস্তে আস্তে সেন্স ফিরবে, তখন তোমার স্যালাইন চলবে বেশ অনেকক্ষণ। এবার ধরো তুমি সেই সকাল 9টায় গেছো, ধরো তোমার বিকেল 5টা 6টা বেজে গেছে এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে, এবং তুমি তখন একদম ভালো করে হাঁটতে পারছো না, তোমাকে রিলিজ করে দেওয়া হবে। কেউ কোনো কোনো নার্সিং হোমের মানে যেসব জায়গায় তোমরা দেখাও সেই সমস্ত জায়গায় কোথাও কোথাও একদিনের জন্য ভর্তি রাখে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই সেই দিনকেই রিলিজ করে দেওয়া হয়। তখন তুমি একদমই চলতে পারছো না, যথেষ্ট মানে হাঁটতে পারছো না, জাস্ট লিটারালি হাঁটতে পারছো না, শরীর ভীষণ উইক। আর তোমাকে প্রচুর ওষুধ দেবে তোমার শরীর থেকে, মানে ইয়েটা কালেক্ট হয়ে যাওয়ার পরে ওষুধটা না ওই সময় হয়ে গেল। তো এবার তোমাকে ওই অবস্থায় এবার বাড়ি নিয়ে গেল। এবার বাড়িতে যে নিয়ে গেল, ওষুধ তো দিয়েছে, বাড়িতে যে নিয়ে গেল এই কথাগুলো কোনো ডাক্তার বলে না। পিক আপের পরে মেয়েটির শারীরিক কন্ডিশন বীভৎসভাবে খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায় ইন দা সেন্স, 3-4 দিন বিছানা থেকে উঠতে পারে না, মাথা ঘোরে, বমি হয়, কন্টিনিউ বমি, মানে একবার বমি হয়েছে দিনে বা 3বার বমি হয়েছে দিনে এটা কিন্তু নয়, ওটা সহ্য করার মতো, মানে তুমি মাথা তুলছো আর বমি করছো।
ঠিক আছে, কিচ্ছু খেতে পারা যায় না, মাথা ঘোরে, মানে হাঁটা যায় না। আমি যে কজনের সাথে কথা বলেছি তার মধ্যে মাত্র 2 জন, মানে আমি ধরো 10 জনের সঙ্গে কথা বলেছি, 10 জনের মধ্যে মাত্র 2 জন যাদের এই ঘটনাটা ঘটেনি, কিন্তু 8 জনেরই ঘটেছে। এতটাই বাজে কন্ডিশন হয়ে যায় যে বিছানা থেকে ওঠা যাচ্ছে না, কিছু খাওয়া যাচ্ছে না। তো ওই সময় আবার যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়, মানে হসপিটাল মানে হসপিটাল নয়, মানে যেখানে ইনফার্টিলিটি সেন্টার, মানে যেখানে তুমি দেখাচ্ছ সেই জায়গায়, ওখানে যদি কন্ট্যাক্ট করা হয়, ওরা আবার নিয়ে যেতে বলে, ওখানে গিয়ে আবার স্যালাইন ফ্যালাইন দিতে হয়, কিছু ওষুধ দেয়, সেটার চার্জেস আলাদা। চার্জেসের কথায় আমি আসছি, আগে কষ্টটা বলে নিই, ঠিক আছে? তো হলো এইভাবে তোমার পিক আপ সেকশনটা কমপ্লিট হলো। এইবার মানে তোমার তাহলে কি হয়েছে, তোমার থেকে ডিম্বাণু কালেকশন হয়ে গেছে, তোমার শুক্রাণু কালেকশন হয়ে গেছে। এইবার ওরা এমব্রায়ো রেডি করবে। এমব্রায়ো রেডি করে, এবার ডিম্বাণু তো আর একটা নেয় না, বা শুক্রাণু একটা নেয় না। তো জেনারেলি এই ক্ষেত্রে 2টো এমব্রায়ো, মানে আইভিএফ এ 2টো এমব্রায়ো মেয়েটির শরীরে প্রবেশ করানো হয়। ঠিক আছে, 2টো এমব্রায়ো, যাতে এই জন্য কারু কারু টুইন্স হয়ে যায়, কারু কারুর একটা এমব্রায়ো নষ্ট হয়ে যায়, তো একটা এমব্রায়ো থেকে যায়। তো এরকম হয়। তো 2টো এমব্রায়ো প্রবেশ করে না, কিন্তু কালেকশন কিন্তু অনেকগুলো হয়। তো তো এমব্রায়োটা ফ্রিজ করে, বাকি এমব্রায়ো যেটা থাকে, এমব্রায়ো ধরো 5টা তৈরি হয়েছে, 5টা, ঠিক আছে, এবার 2টো তোমার শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আর 3টে এমব্রায়ো ওরা তোমার শরীরে প্রবেশ করাবে না, ওদের সেন্টারেই থাকবে। ওটা ফ্রিজিং চার্জ আলাদা নেয়, 5 থেকে 7 হাজার টাকা ফ্রিজিং চার্জ নেয়। বাই চান্স কোনোভাবে তোমার এই আইভিএফটা যদি সফল না হয়, ধরো সফল হলো না, সবাই চায় সফল হোক, কিন্তু যদি না হয়, তাহলে সেকেন্ড টাইমে তুমি যদি আইভিএফ এ আবার যাও, তোমার এই পিক আপের যে পোর্শনটা, সেটা তোমায় আর করতে হবে না, কারণ তোমার অলরেডি একবার পিক আপ করে ওরা 5টা এমব্রায়ো তৈরি করে নিয়েছে। তো দ্বিতীয়বার তোমাকে আর এই পিক আপ সেকশনটায় যেতে হবে না, শুধুমাত্র তখন পুট মানে ইনপুট করার সেকশনটাইতেই যেতে হবে। ইনপুট করার সেকশনটাই আমি আসছি। তো এই সেকশনটার জন্য ওই হয়ে গেল। এবার ওই এমব্রায়ো ফ্রিজিং এর জন্য 5 থেকে 7 হাজার টাকা ওই ইনফার্টিলিটি সেন্টারে ওরা নেয় চার্জ। ঠিক আছে, যে তোমার ডিম্বাণুটা মানে এমব্রায়োটা ওরা রক্ষা করবে। ওদের নির্দিষ্ট রুম টেম্পারেচারে ওরা যে রাখবে, সেইভাবে রাখবে বলে ওরা চার্জেস করে। ওটা 1 বছরের জন্য, ঠিক আছে, অনলি 1 বছরের জন্য। মানে তোমার এই আইভিএফ যদি ফেল হয়, তো সেকেন্ড আইভিএফ তোমাকে কিন্তু খুব সত্তর আবার টাকা জোগাড় করে ফেলতে হবে। তাহলে তোমার এই পিক আপ সেকশনটার কষ্ট, পয়সা এটা লাগবে না, ওই এমব্রায়োটা তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে, এইবার ট্রিটমেন্ট ফর ফিটনেস, ফিট প্রসেস। ফিট প্রসেস কি আছে? ফিট প্রসেসটা হচ্ছে তোমার এমব্রায়ো রেডি, তোমার শুক্রাণু ডিম্বাণু মিলে এমব্রায়ো রেডি, তোমার পিক আপ সেকশন কমপ্লিটেড। এবার তোমার ফিট প্রসেস, মানে তোমার শরীরে এবার ওইটা ঢুকিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছো? তোমার শরীরে এমব্রায়োটা ঢুকিয়ে দেওয়া হবে। এই ফিট প্রসেসের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে। নির্দিষ্ট নিয়ম আছে মানে কি, এইবার ধরো তোমার ওই যে 17 তারিখে তোমার লাস্ট অ্যান্টা ইঞ্জেকশন দিয়েছিলে, আর 19 তারিখে তোমার পিক আপ হয়েছে। ঠিক আছে, 19 তারিখে ধরেছিলাম আমি পিক আপ হয়েছে, কারণ ডে 1 ধরেছিলাম আমি পিরিয়ড ডেট, সেই থেকে আমি 19 তারিখ হয়েছে তোমার পিক আপ। ঠিক আছে, এইবার 19 তারিখের পর থেকে, 19 তারিখ থেকে 19, 20, 21, 22, 23, 24, 25, 5 দিন তোমার অ্যান্টা ইঞ্জেকশন চলবে। আবার চলছে পিক আপের পরেও, অ্যান্টা ইঞ্জেকশন চলছে আর ওষুধও চলছে পিক আপের পরে। 26 তারিখে এসে তোমার একটা ড্যামি টেস্ট হবে। ড্যামি টেস্ট কি? ড্যামি টেস্ট হচ্ছে একটা এমন টেস্ট যেটায় তোমার রাস্তাটা, যে ওরা ফিট প্রসেস যে করবে তোমার শরীরের ভেতরে ঢোকাবে, যে রাস্তাটা ওটা ক্লিয়ার আছে কিনা, পরিষ্কার আছে কিনা, সেটা দেখার জন্য একটা ড্যামি টেস্ট হয়। ড্যামি টেস্টটাও খুব কিন্তু একটু কষ্টকর টেস্ট বাবু, মানে এই জন্য বলছি
ড্যামি টেস্টটা কিন্তু তোমার অজ্ঞান টজ্ঞান করে করা হয় না, ড্যামি টেস্টটা তোমাকে পুরো সজ্ঞানেই করা হয় এবং তোমাকে এরকম শুইয়ে জাস্ট তোমার পাটা এরকম ভাবে রেখে তোমার ওই রাস্তার ভেতর দিয়ে কিছু একটা ঢুকিয়ে ওরা পুরো স্ক্রিনে দেখে নেয়, যথেষ্ট লাগে যথেষ্ট লাগে দেখে নেয় যে তোমার সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে। ওই ড্যামি টেস্টটা তোমার 26 তারিখে হলো। এইবার তোমার পিরিয়ড হয়ে গেল, আবার এবার তোমার পিরিয়ড হয়ে গেল, আবার পিরিয়ড হলো 26 তারিখে, কারণ তোমার 1 তারিখে পিরিয়ড হয়েছিল, কারণ তো 28 দিনের মাথায় পিরিয়ড হয় নর্মালি, আবার পিরিয়ড হলো, পিরিয়ড জাস্ট শেষ হলো। এবার পিরিয়ড শেষ হওয়ার পর থেকে, পিরিয়ড শেষ হওয়ার পরে তোমার একটা ধরে নিলাম 7 তারিখ, সেটা ধরে নিলাম 7 তারিখে তোমার পিরিয়ড শেষ হয়েছে, তারপরে একটা 7 তারিখে তোমার ব্লাড টেস্ট হবে। এইবার 7 তারিখ থেকে তোমার আবার শুরু হলো ফলিকুলামেট্রিক টেস্ট, আবার ওই একই যেটা পিক আপের সময় হয়েছিল, ফলিকুলামেট্রিক টেস্ট আর ইনজেকশন আর ওষুধ। 7, 8, 9 3 দিন তোমার ইনজেকশনও চলবে, ওষুধও চলবে। 10-এ গিয়ে আবার ফলিকুলামেট্রিক টেস্ট, আবার 15তে গিয়ে ফলিকুলামেট্রিক টেস্ট, মানে আপ টু 7 তারিখ থেকে নিয়ে 14 তারিখ পর্যন্ত, মানে 7 থেকে 14 মানে 7 দিন তোমার মেডিসিন চলবে, ইনজেকশন চলবে, আর এর মাঝখানে 3 বার ফলিকুলামেট্রিক টেস্ট হবে ফিটের জন্য, ফিট প্রসেসের জন্য। এইবার 15 তারিখ থেকে তোমার ইনজেকশনটা স্টপ করে দিয়ে 15 থেকে 18 শুধুমাত্র ওষুধ চলবে, ওষুধ। আর ফলিকুলামেট্রিক টেস্টও চলছে, 3-4 দিন অন্তর অন্তর ফলিকুলামেট্রিক টেস্ট হচ্ছে। এইবার 19 ধরো 18 তারিখ অব্দি এটা হয়ে গেল, 19 তারিখে এসে ওরা ফলিকুলামেট্রিকতে যদি বোঝে যে এই এখন তোমার কন্ডিশন পুরোপুরি রেডি ফিট মানে হওয়ার জন্য, কারণ দেখো ডিম্বাণুটা তো তোমার পিরিয়ডস হয়েছে, আবার নতুন করে ডিম্বাণু তৈরি হচ্ছে, ঠিক আছে। এইবার ডিম্বাণুটা ঠিক ফার্টিলাইজেশনের মুহূর্তটা অবধি তো ওয়েট করতে হবে ফিট প্রসেসের জন্য, সেই জন্যই তোমাকে বারবার ফলিকুলামেট্রিক টেস্ট করছে, ইনজেকশনও দিচ্ছে, ওষুধও চলছে। এইবার 19 তারিখে এসে আবার ইনজেকশন মানে দিয়ে ফলিকুলামেট্রিক টেস্ট হলো 19, 20, 21, 22, 23, মানে ধরি যদি আমি 7 থেকে শুরু হচ্ছে, 7 থেকে নিয়ে আপ টু 23 তারিখ পর্যন্ত তোমার মেডিসিন কন্টিনিউ চলছে, কন্টিনিউ, আর ইনজেকশন তোমার চলবে 7 থেকে 14 টানা, আবার 19, 20, 21, 22, 23 টানা, মাঝখানে কদিন মেডিসিন আছে। এইবার পুরোপুরি তুমি রেডি ফর ফিট, মানে ফিট প্রসেস। এইবার তোমার ফিট প্রসেসটা হলো। তো ফিট প্রসেসের দিনে পিক আপের মতন অতটা কষ্টসাধ্য নয়, পিক আপেরটা ভীষণই কষ্টসাধ্য একটা ব্যাপার। ফিট প্রসেসের দিনে তোমাকে ওরকম সকালবেলায় যেতে হবে, ওরা টাইমে দিয়ে দেবে ডাক্তারবাবু, সব মানে জাস্ট তুমি ওটা না তোমাকে অজ্ঞানও করে না, জাস্ট কিছুক্ষণের কাজ। তোমাকে শোয়ানো আছে, পাটা এমনি থাকে, ওখানে থেকে না এরকম একটা ইনজেকশনের মতন বড়, ওটার মধ্যে দিয়ে তোমার শরীরের ভেতরে ঢুকিয়ে দেবে, ডাক্তারবাবুরা স্ক্রিনে দেখতে থাকে যে ঠিক জায়গা মতন যাচ্ছে কিনা, এবং ওটা দেওয়ার পর রোগিণীকেও বলে, মানে যিনি পেশেন্ট, মহিলা পেশেন্ট, ওনাকেও বলে আপনি কম্পিউটারে দেখুন যে আপনার শরীরে ওটা আমরা প্রবেশ করাচ্ছি, ঠিক আছে। তো ওই সময় অনেক লোক ঘাবড়ে যায়, বুঝতে পারে না, তো ওই সময় অবশ্যই দেখবে যে তোমাকে শরীরে 2খানা এমব্রায়ো প্রবেশ করানো হলো কিনা। কম্পিউটার স্ক্রিনে হলুদ বিন্দুর মতো একটা বিন্দু দেখা যায়, যদি না দেখতে পারো 2বার ছেড়ে ডাক্তারকে 3বারও বলতে পারো যে ডাক্তারবাবু আমি দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, কারণ ওই ওটি থেকে বেরিয়ে গেলেই কিন্তু তুমি, যদি তোমাকে একটা এমব্রায়ো দিয়ে দেয় তুমি কিন্তু বুঝতে পারবে না, তাই না। ওই স্ক্রিনেই কিন্তু তোমাকে দেখতে হবে যে 2টো এমব্রায়ো তোমার শরীরে যাচ্ছে কিনা, কারণ সেটাই নিয়ম। না বুঝতে পারলে যে আমি দেখতে পাচ্ছি না বা আমি বুঝতে পারছি না, ডাক্তারবাবুকে বলবে, ওনারা দেখিয়ে দেবেন বা বুঝিয়ে দেবেন, ঠিক আছে। ওই ফিট প্রসেস হয়ে গেল, এবার তুমি বাড়ি চলে এলে। এবার বাড়িতে আসবে, বাড়িতে তো এলে, বাড়িতে একটা এত বড় ব্যাগে করে ভর্তি শুধু ওষুধ আসবে,
প্রায় 20,000 থেকে 25,000 টাকার ওষুধ আসবে, প্রচুর ওষুধ আসবে। সেই রকম ভাবে পয়সা করি গুছিয়ে কাজে নামতে হবে। এটা কিন্তু আমি যে বলছি, ধরো বলেছিলাম প্রথমেই 1,80,000 টাকার প্যাকেজ ধরো, সেই প্যাকেজের বাইরে এবার আমি আসি খরচায়। এবার ধরে নিলাম আমি 1,80,000 টাকার প্যাকেজে, তো জেনারেলি এটা ইনস্টলমেন্টে দেওয়া যায় 3 থেকে 4টে। এবার পিক আপের আগেই তোমাকে দুটো তিনটে তিনটে তোমাকে ইনস্টলমেন্ট দিয়ে দিতে হবে, আর ফিটের আগে পুরোটা কমপ্লিট করতে হবে ইনস্টলমেন্ট। এই 1,80,000 টাকা ধরে নিলাম যদি আমি ইনস্টলমেন্ট, তো এই পুরো পিক আপ থেকে ফিটের আগে তোমাকে এই পুরো টাকাটা ইনস্টলমেন্টে দিয়ে দেবে। এইবার এটা ছাড়া আদার্স কি খরচা, সেই খরচার বিষয়ে আসে। খরচা হচ্ছে, তোমাকে বলেছিলাম না মাথা থেকে পা পর্যন্ত টেস্ট করবে তোমার পিক আপের আগে, সেখানে মানে এই টেস্টটা মানে প্রচুর রক্ত পরীক্ষা, ইসিজি, ইকো, এক্স-রে, মানে কিছু বাদ নেই। এই দুজনের মিলে মানে হাজবেন্ড ওয়াইফ দুজনের টেস্ট মিলে প্রায় 50,000 টাকার টেস্ট আছে। 50,000, এই তোমাকে তো শুধু বলেছে প্যাকেজটা 1,80,000, এই 50,000 টাকার টেস্ট কিন্তু আলাদা। এইবার তুমি যে পুরো প্রসেসে এই যে সমানে অ্যান্টা ইনজেকশন নিয়ে গেছো, মেডিসিন নিয়ে গেছো, এই মেডিসিন পারপাস তোমার খরচা ধরে নাও 60,000 টাকা, 55,000 থেকে 60,000 টাকা। এই অ্যান্টা ইনজেকশন আর মেডিসিন, এতগুলো অ্যান্টা ইনজেকশন বলেছি আর বলেছি মেডিসিন, 50,000 থেকে 60,000 টাকা। তাহলে তোমার টেস্টে 50, এখানে 50 থেকে 60, 1,10,000 হয়ে গেল এক্সট্রা। এইবার ওইখানে বলেছিলাম এমব্রায়ো ফ্রিজিং মানে তোমার ডিম্বাণুটা যে কালেক্ট করেছিল, দিয়ে শুক্রাণুটা কালেক্ট করে যে এমব্রায়ো তৈরি করেছিল, দুটো তোমার শরীরে পুট করেছে, আর বাকি যে 3টে ফ্রিজিং, ওখানে 5,000 থেকে 7,000 টাকা এক্সট্রা, 1,80,000 বাইরে। এইবার তুমি যতবার ডাক্তার দেখিয়েছো তার ফিস আমি আসলাম না, ডাক্তারবাবুদের 600,000 টাকা ফিস থাকে, তুমি যতবার দেখিয়েছো সেগুলো আলাদা। তাহলে যেটা ধরো মানে যা আমি তোমাকে বললাম 1,80,000 আর এইদিকে 1,10,000 তো হিসাবেই হয়ে গেল। তাহলে কত হলো? 1,80,000, 2,80,000। আরো আদার্স ওষুধ থাকে তোমার, ডাক্তারের কাছে যাওয়া, সব মিলে যদি তোমার 1,80,000 ভেবে তুমি টেস্ট হলো ফিট, এবার ফিটটাও যে হয়ে গেল, সেটার পরেও যে এই ফিট হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমার একদম ওষুধ চলছে টানা। আমি কিন্তু একবারের ওষুধই বলেছিলাম 25,000 থেকে 30,000 টাকা। এবার প্রত্যেক 7 দিন, এটা 7 থেকে 10 দিনের ওষুধ, প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর তোমার এই এত টাকার ওষুধই লাগবে, যতক্ষণ না এমব্রায়োটা একটু ফলিকুলামেট্রিক 6 সপ্তাহ মানে 14 দিন পরে একটা টেস্ট হয়। সেই 14 দিন পরে মানে যে দোকানে প্রেগা নিউজের মতন কিট কিনতে পাওয়া যায়, সেই কিটগুলোতে তোমাকে টেস্ট করতে বলে যে প্রেগনেন্সি এসছে কিনা। যদি প্রেগনেন্সি এসে থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, খুব সুখবর। তো এই ওষুধগুলো কিন্তু মানে আমি একবারের ওষুধ ধরেই তোমাকে বলেছি, যেটা 1,80,000 প্যাকেজ, ওটা এসে দাঁড়িয়েছে 3,00,000-এ। এবার যদি তোমার সাকসেসফুল হয় ট্রিটমেন্টটা, তাহলে এই ওষুধে চলতে থাকবে ওষুধ, ঠিক আছে, ওষুধ চলতে থাকবে। ওষুধ চলতে চলতে এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না। মানে কেউ যদি 1,80,000 বলে, তো তুমি 4,00,000 টাকা পকেটে নিয়ে তোমাকে নামতে হবে আর কি ময়দানে, যাকে বলে। কারণ তুমি 1,80,000 কষ্টে শিষ্টে, আমি অনেককে দেখেছি যে বলেছে আমাকে জমি বিক্রি করে আমি আইভিএফ করতে চেষ্টা করেছিলাম, ঠিক আছে। তো বলে এক, মানে তোমাকে 4,00,000 টাকা নিয়ে তোমাকে নামতে হবে। এটা তাও তোমাকে বলছি কিছু বেশ 1-1.5 বছরের পুরোনো ডেটা ঘেটে বললাম সব। এখন খরচা আরো বেড়েছে। তো সেইভাবেই তোমরা নামবে। এইবার যদি সেই দিন রিপোর্ট পজিটিভ হয়,
তো ট্রিটমেন্টে চলতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। 6 উইক্সের মাথায় হার্টবিট টেস্টের সময় একটা টেস্ট হয়, তাতে যদি হার্টবিট এসে যায় ওয়েল অ্যান্ড গুড, তাহলে তুমি প্রেগন্যান্সি কমপ্লিট করেছো, মানে প্রেগন্যান্সি আইভিএফ সাকসেসফুল। আদারওয়াইজ অনেকের কি হয়, অনেকের ওই এমব্রায়োটা শরীরের ভেতরেই নষ্ট হয়ে যায় বা কোনোভাবে মিস আউট হয়ে যায়। সঠিক কারণ আমি কেন, অনেক ডাক্তারবাবুও বলতে পারেন না। ঠিক আছে, তো কেন হয়েছে এটা সদুত্তর খুব একটা পাওয়া যায় না। হয়ে গেল। এইবার যদি নষ্ট হয়ে নিজের থেকেই পাস আউট হয়ে গেল তো ভালো, আর যদি শরীরে তৈরি হওয়া শুরু হয়ে যায় 1-2 সপ্তাহ পরে গিয়ে নষ্ট হয়, মানে বেশ কিছুদিন 3-4 সপ্তাহ হয়ে গেল তারপরে গিয়ে নষ্ট হলো, বা হার্টবিট আসলো না তখন গিয়ে নষ্ট হলো, তখন আবার ওয়াশের পয়সা আলাদা চিন্তা ভাবনা করতে হয়। ঠিক আছে, এইগুলো মানে দেখবে অনেক লোকের সাথে কথা বললে অনেক কিছু জানতে পারবে। তো আমরা অনেকের সাথে কথা বলে বলেই এগুলো জেনেছি। তো তোমরাও ট্রিটমেন্টে যদি নামতে চাও, আগে 10 জনের সাথে কথা বলো, নেট থেকে এরকম টাইপের ভিডিওস দেখো, তারপরে নাম। আমি বারবার বলছি আইভিএফ কিন্তু লাস্ট প্রসেস, তার আগে আইবাই আছে, আরো অনেক ট্রিটমেন্ট আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে নামো, কারণ এটা যতটা কষ্টসাধ্য ততটাই ব্যয় সাপেক্ষ। এবার ওই যে তোমার ফিট প্রসেস হয়ে গেল, তুমি টোটালি বেড রেস্টে অন্তত 14 দিন, মানে পিক আপের পরেও তো তুমি বিছনা সজ্জা নিয়ে নিয়েছিলে, তেমনি ফিটের পরে ডাক্তারবাবুরা তোমাকে রেকমেন্ড করেই দেবেন যে অন্তত 15 দিন তুমি কমপ্লিট বেড রেস্টে, মানে তোমাকে শুয়ে থাকতে হবে। তুমি যদি হাউস ওয়াইফ হও, ঘরের কোনো কাজ সেরকম ভাবে করা যাবে না। তুমি যদি চাকরিজীবী হও, তাহলে কোনো রকম জার্নি করে অফিস যাওয়া এগুলো কিছুই করা যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, যেগুলো সবসময় খুলে হয়তো ডাক্তারবাবুরা প্রথমে বলে না। এইবার কারুর যদি প্রথম চোটে না হয়, আইভিএফ সাকসেসফুল হলো না, তাহলে সেকেন্ড স্টেজে যদি তুমি সেম ডাক্তারবাবুর কাছেই যাও, তাহলে তোমাকে পিক আপ সেকশনটা আর করতে হবে না, কারণ তোমার তো 5টা এমব্রায়ো বানিয়ে রেখেছিল, সে তার মধ্যে 2টো তোমায় ফিট করেছে, আরো 2টো এখনো ফিট করতে পারে। তাহলে সেক্ষেত্রে ধরো 1,80,000 টাকার প্যাকেজ ছিল, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র 80,000 টাকা লাগবে, শুধু 80,000 টাকা আবার প্যাকেজে দিতে হবে সেকেন্ড টাইম। পিক আপের পোর্শনের খরচটা ওনারা বাদ দেবেন, শুধুমাত্র ফিট প্রসেসের জন্য আবার 80,000 টাকা দিতে হবে প্যাকেজ, আর বাকি ওষুধ ইনজেকশনের খরচ আবার আলাদা। তাই আমি বারবার করে বলছি, সব সময় একদম লাস্ট চিন্তা ভাবনা করবে যে একদম শেষ আইভিএফ, তার আগে 2টো ছেড়ে 3টে ডক্টর দেখাও, অন্যান্য প্রসেসে যাও, সেগুলো কমপ্লিট করে, কারণ আইভিএফ এর শারীরিক ধকলও কিন্তু প্রচুর। একটা মেয়ের শরীরে কিন্তু বারবার এই আইভিএফটা করা উচিত নয়, বারবার করলে তারও শারীরিক অবস্থার অবনতি হতে পারে, কারণ প্রচুর হরমোনাল ইনজেকশন চলে, যেটা তোমাকে বিভিন্ন রকম অন্যান্য সমস্যার সম্মুখীন করে দিতে পারে। কেউ খুব খুব মোটা হয়ে যায়, কারোর মাথা থেকে চুল পড়ে যায়, অনেক রকম সমস্যা হয়। তো সেগুলো ভালোভাবে আলোচনা করে বুঝে নিয়ে তারপরে আহ, এই ট্রিটমেন্টে যাবে। আমার উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে ভয় দেখানো নয়, বা এই ট্রিটমেন্টটা সম্বন্ধে না করার নয়, কারণ এরকম অনেকের শারীরিক কন্ডিশন আছে যাদের আইভিএফ ছাড়া কোনো রাস্তা নেই, তাদের মাতৃত্বের সুখ নিতে গেলে তাদের আইভিএফেই যেতে হবে, তো যেতে হবে। আমার তোমাদেরকে ভয় দেখানো উদ্দেশ্য নয়, আমার তোমাদেরকে অবহিত করা উদ্দেশ্য, মানে তোমরা আগে সবটা জানো কতটা কষ্ট। এবার কারুর বাড়িতে হয়তো তা সে ছাড়া আর লোক নেই, তাকেই রান্না করে খেতে হবে, তো তাকে তাকে যে শুয়ে থাকতে হবে এটা তাকে আগে জানতে হবে, তারপরে সে যদি জেনে নাবে, তা সে তার বাড়িতে ব্যবস্থা করে নেবে, তাহলে ঠিক আছে। এই উদ্দেশ্যেই আমার ভিডিওটা করা, যে তোমরা আগে সবটা জানো, জেনে বুঝে তারপরে ট্রিটমেন্টে নামো। তাহলে কি হবে, তোমাদের তোমরা নিজেদেরকে তৈরি রাখতে পারবে যে আমার এরকম এরকম সিচুয়েশন আসতে চলেছে, আমাকে এইভাবে মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুত থাকতে হবে। এই উদ্দেশ্যেই ভিডিওটা বানালাম। যদি ভালো লাগে তো লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো,
এইগুলো খুব দেখো গ্রামে গঞ্জেও অনেক লোক থাকেন যারা অতটা অবহিত নন, তো তাদের কাছে যদি আমার ইনফরমেশন এতটুকু কাজে লাগে, তো আমি নিজেকে ধন্য মনে করবো। নমস্কার।